নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলে দিই যে আমি কিন্তু প্রথম অধ্যায় আলোচনা আমার শেষ হয়ে গেছে এবং সেই আলোচনার শেষে আমি কিন্তু সম্ভাব্য প্রশ্ন বা তার থেকে উত্তর কি হবে সেগুলি কিন্তু আলোচনা করে আমি কিন্তু তোমাদের ছবি সহ দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে সার্চ করে নিয়ে নিতে পারো। আর এবার আমি আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় এই ভারতের ইতিহাসে কয়েকটি রাজনৈতিক ধারা এই সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। আর আমরা কোথায় থাকি? ভারতবর্ষেরই একটি রাজ্য পশ্চিমবঙ্গে থাকি। তোমরা এই দ্বিতীয় অধ্যায় এই পশ্চিমবঙ্গ এই রাজ্যটি তার অবস্থান কি ছিল প্রাচীনকালে, বা তখনকার মানুষের জনগণের জীবনযাত্রা কেমন ছিল, বা প্রাচীন বাংলা কি কি অঞ্চল নিয়েছিল, এই সমস্ত নিয়ে কিন্তু তোমরা দ্বিতীয় অধ্যায় পড়বে। তাদের পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমা কি ছিল, প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক সীমা কি ছিল, এইগুলি নিয়ে কিন্তু তোমরা দ্বিতীয় অধ্যায় পড়বে। এই যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের নানা অঞ্চল নানা সময় আলাদা আলাদা ভাবে ভৌগোলিক সীমার অন্তর্ভুক্ত হয়। এবারে আমি আলোচনা করব যে এই পশ্চিমবঙ্গ নামটি কোথা থেকে এসেছে, অর্থাৎ এই প্রাচীন বাংলায় পশ্চিমবঙ্গ, প্রথমে বঙ্গ, তারপরে বাংলা, তারপর বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এইভাবে যে নামটা হয়েছে, নামের যে ইতিহাস সেই সম্পর্কে এবার আমি আলোচনা করব। আচ্ছা, বঙ্গ, এই বঙ্গ কথাটি প্রথম ঋগ্বেদের ঐতেরেয় আরণ্যকে প্রথম বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বাংলায় এই বঙ্গ বিশাল বড় একটা অঞ্চল নিয়ে ছিল না। প্রাচীন বাংলায় এই বঙ্গ বলতে বিভিন্ন জনপদের মধ্যে এটিও একটি বিভাগ হিসাবে ধরা হতো, বেশি বড় অঞ্চল বলে বলা হতো না। কিন্তু মহাভারতেও তোমার যে বঙ্গ, পুন্ড্র, সুনহ, তাম্রলিপ্ত এগুলিকে এক একটা রাজ্য বলে বলা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রতেও কিন্তু বঙ্গ বলতে রাজ্য বলে বলা হয়েছে। এবারে ঐতিহাসিক আবুল ফজল তারা আইন-ই-আকবরী এই গ্রন্থে এই বঙ্গকে বা এই অঞ্চলটিকে সুবা অঞ্চল বলেছেন, সুবা অঞ্চল বলে উল্লেখ করেছেন। সুবা মানে কি? সুবা মানে কিন্তু প্রদেশ বা রাজ্য। তাহলে ইনিও কিন্তু বঙ্গ বলতে রাজ্য বলেছেন। এবারে আমি বলবো যে খ্রিস্টীয় ষোড়শ, সপ্তম, অষ্টাদশ শতকে যে সমস্ত ইউরোপীয় ভ্রমণকারীরা আমাদের দেশে এসেছিলেন, তারা এই বিরাট ভূখণ্ডকে কি নামে ডাকতেন? তারা বেঙ্গালা বলতেন। তারা কি বলতেন? বেঙ্গালা। এই যে বঙ্গ বা বাংলা বা বাংলাদেশ স্বাধীনতার আগে বিরাট ভূখণ্ড বা এই দেশটিকে বঙ্গ বা বাংলা বা বাংলাদেশ হিসাবে বলা হতো। কিন্তু যখন 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতার সময় যে দেশ ভাগ হয়, সেই সময় এই বাংলার পশ্চিম ভাগের অংশটার নাম হয়ে যায় পশ্চিমবঙ্গ। এই পশ্চিম ভাগের অংশের নাম হয়ে যায় পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গ তারপর ভারতবর্ষের একটি স্বাধীন অঙ্গরাজ্য হিসাবে স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়। আর এই বাংলার পূর্ব দিকের অংশ, বাংলার যে পূর্ব দিকের অংশ, সেই অংশটি পাকিস্তান দেশের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তখন তার নাম হয়ে যায় পূর্ব পাকিস্তান। তারপর 1971 সালে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান বাংলাদেশের নামে নেয়। পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার পর তারা নিজেদেরকে বাংলাদেশ নামে নামাঙ্কিত করে। এইভাবে বঙ্গ থেকে বাংলা, বাংলা থেকে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ, এইভাবে বিভিন্ন নামের কিন্তু ভাগ হয়ে যায়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে বঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই নামকরণগুলো হয়েছে।
এইখানে এইভাবেই কিন্তু একটা পশ্চিমবঙ্গের প্রাচীনকালের পশ্চিমবঙ্গের ইতিহাসটা আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমি আলোচনা করব যে প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল বা থাকতো, প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল তার মধ্যে থাকতো সেইটা নিয়ে আলোচনা করব, এবং সেই প্রাচীন বাংলার যে অঞ্চলগুলি কি কি নদী দ্বারা বেষ্টিত ছিল সেই নিয়ে আমি আলোচনা করব। এবং এই আলোচনাটা আমি একটি মানচিত্র, মানে তোমাদের আদি মধ্যযুগে বাংলার কি মানচিত্র ছিল, বাংলা কিরকম ছিল প্রাচীন বাংলা, সেইটা নিয়ে মানচিত্রের মাধ্যমে তোমাদের আমি এবারে বোঝাবো। আচ্ছা, প্রথমে বলি যে প্রাচীন বাংলা মূলত কটি অঞ্চল নিয়ে ছিল। প্রাচীন বাংলা পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুনহ, গৌড়, সমতট, হরিকেল, এই অঞ্চলগুলি নিয়ে প্রাচীন বাংলা ছিল। এবং এই যে অঞ্চলগুলি, এই অঞ্চলগুলি কতগুলো নদী দ্বারা বেষ্টিত ছিল। কি কি সেই নদী? এই নদীগুলি হলো, এক হচ্ছে ভাগীরথী নদী, এই যে নদীটি, এটা ভাগীরথী নদী, পদ্মা নদী এবং মেঘনা নদী। আবার বলছি, ভাগীরথী নদী, পদ্মা নদী আর মেঘনা নদী, এই তিনটি নদী দ্বারা পুরো প্রাচীন বাংলার যে অঞ্চল সেগুলি বেষ্টিত ছিল, মানে গড়ে উঠেছিল, এই নদীর ধারে আশেপাশে গড়ে উঠেছিল। আর কি কি অঞ্চল আমি বলে দিয়েছি। এবারে আমি প্রত্যেকটা অঞ্চল কোথায় অবস্থান করত সেটা মানচিত্রের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি। প্রথমে আলোচনা করব পুন্ড্রবর্ধন সম্পর্কে। এই পুন্ড্রবর্ধন প্রাচীন বাংলার একটা গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম অঞ্চল, অর্থাৎ সব থেকে বড় অঞ্চল হিসাবে কিন্তু আমরা পুন্ড্রবর্ধনকে ধরতে পারি। এই পুন্ড্রবর্ধন কোথায় অবস্থান করছে? পুন্ড্রবর্ধন অবস্থান করছে এই জায়গায়। এই পুন্ড্রবর্ধন মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো জায়গাকে নিয়ে গড়ে উঠেছিল। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, পাবনা আরো অনেক অঞ্চল নিয়ে এই পুন্ড্রবর্ধন জায়গাটি গড়ে উঠেছিল, তখন ছিল। এবারে বলবো আমি বরেন্দ্রর কথা। বরেন্দ্র কি? বরেন্দ্র কোথায় অবস্থান করছে? বরেন্দ্র অবস্থান করছে এই জায়গায়, পুন্ড্রবর্ধনের ঠিক আগে এইখানটা বরেন্দ্র অবস্থান করছে। মানে এখান দিয়ে ভাগীরথী নদী বয়ে গেছে, আর এইখান থেকে বয়ে গেছে করতোয়া নদী। এই করতোয়া নদী এবং ভাগীরথী নদীর ঠিক মাঝখানে অবস্থান করছে বরেন্দ্র, মানে ওখানটা বরেন্দ্র অঞ্চলটি ছিল। এবারে বলবো আমি বঙ্গের কথা। বঙ্গ, এই বঙ্গ কোথায় অবস্থান করত? বঙ্গ ঠিক দেখতে পাচ্ছ, এইখানটা আমি মানচিত্রে এই জায়গাটা দেখাচ্ছি। এই বঙ্গ ছিল মূলত ভাগীরথী নদী এবং পদ্মা নদী। ভাগীরথী নদী এবং পদ্মা নদীর ঠিক মাঝখানে একটা তিনকোনা ত্রিভুজ আকারে বদ্বীপ এলাকা ছিল। এই এলাকাকে বলা হতো বঙ্গ, এই অঞ্চলটিকে বলা হতো বঙ্গ। এই বঙ্গের সীমানা কিন্তু প্রাচীনকালে অনেকটা বেশি ছিল, অর্থাৎ বঙ্গের সীমানা, এই যে ভাগীরথী নদীর পশ্চিম দিকের অংশ, ভাগীরথী নদীর এই যে পশ্চিম দিকের অংশটা, এই অংশটা পুরোটা কিন্তু বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরবর্তীকালে যখন এদিকে রাঢ় অঞ্চল এবং সুনহ অঞ্চল, এই অঞ্চলগুলি যখন তৈরি হয় বা সৃষ্টি হয়, তখন বঙ্গের সীমা পরিবর্তন হয়ে যায়। তাহলে বঙ্গ সম্পর্কে কোথায় অবস্থান করছে এটা আমি আলোচনা করলাম। এবারে বঙ্গর পরে ছিল বঙ্গাল। বঙ্গাল কোথায় অবস্থান করছে? বঙ্গের ঠিক দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় বঙ্গাল অবস্থান করত। আবার বলছি, এই যে বঙ্গ যেখানে অবস্থান করছে তার ঠিক দক্ষিণ সীমানাবর্তী এই যে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছ, এই বঙ্গোপসাগরের উপকূল এলাকায় বঙ্গাল ছিল। বুঝাতে পেরেছি বঙ্গাল কোথায় অবস্থান করত? এরপর আসছে রাঢ় অঞ্চল। এই রাঢ় অঞ্চল
প্রাচীনকালে রাঢ় অঞ্চলকে লারো বলা হতো, রাঢ় বা লারো অঞ্চল। এই রাঢ় অঞ্চল আবার দুটি ভাগে বিভক্ত ছিল, এক হচ্ছে উত্তর রাঢ়, এক হচ্ছে উত্তর রাঢ় এবং দুই হচ্ছে দক্ষিণ রাঢ়। আবার বলছি, রাঢ় অঞ্চল দুভাগে বিভক্ত ছিল, উত্তর রাঢ়, দক্ষিণ রাঢ়। এই যে উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ় এর মাঝখানে অজয় নদী বয়ে গেছে। এই অজয় নদী এই উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়কে ভাগ করে দিয়েছে, দুটি অঞ্চলকে বিভক্ত করে দিয়েছে। উত্তর রাঢ় কোন জায়গাটা ছিল? উত্তর রাঢ় তো ছিল মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান জেলার কিছু অংশ নিয়ে ছিল উত্তর রাঢ় অঞ্চল। আর দক্ষিণ রাঢ় কোনটা? দক্ষিণ রাঢ় বলতে এই জায়গাটা, দক্ষিণ রাঢ় এই অঞ্চলটাকে বলা হচ্ছে দক্ষিণ রাঢ়। এটি দামোদর নদী এবং দামোদর নদী আর ভাগীরথী নদীর মাঝখানের অংশ। এই যে ভাগীরথী নদী এবং দামোদর নদীর মাঝখানের অংশটা হচ্ছে দক্ষিণ রাঢ় অঞ্চল। এখনকার সময় হুগলি, হাওড়া, বর্ধমান জেলার কিছু অংশ নিয়ে দক্ষিণ রাঢ় ছিল। বোঝাতে পেরেছি যে দক্ষিণ রাঢ় কোথায় অবস্থান করত। আচ্ছা, তারপরে ছিল শূন্য। তারপরে ছিল শূন্য। শূন্য কোথায় ছিল? কাঁসাই নদী এবং সুবর্ণরেখা নদীর মাঝখানে। আবার বলছি, কাঁসাই নদী এবং সুবর্ণরেখা নদীর ঠিক মাঝখানে শূন্য অঞ্চলটি অবস্থান করত। তাহলে আমরা রাঢ় অঞ্চল এবং শূন্য অঞ্চল কোথায়, মানে ভাগীরথীর পশ্চিম দিকে এটা অংশ, এই জায়গাটায় কিন্তু এই দুটি অঞ্চল অবস্থান করত। এবারে আমি বলবো গৌড় সম্পর্কে। গৌড়, এই গৌড় অঞ্চলটি প্রাচীন বাংলা বা মধ্যযুগের বাংলায় একটি খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। গৌড় বলতে কিন্তু একটি জনগোষ্ঠীকে বোঝায়। এমনিতেই তোমাদের আমি বলি যে এই যে প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চলগুলি ছিল, এগুলি কিন্তু এক একটি জনগোষ্ঠীর নাম অনুসারে কিন্তু এই অঞ্চলগুলির নাম হয়েছিল। সেই জনগোষ্ঠীরা ওই অঞ্চলে বসবাস করত, সেই অনুযায়ী এই অঞ্চলগুলির নাম হয়েছিল। তা গৌড়েরও নামকরণ কিন্তু হয়েছিল গৌড় জনগোষ্ঠীর দ্বারা। এই গৌড় অঞ্চলটি যখন প্রাচীন কালে ছিল তখন এর সীমানা কিন্তু আলাদা ছিল। গৌড় বলতে তখন মূলত মুর্শিদাবাদ এলাকাটাকে পুরোটাই বোঝানো হতো। গৌড় বলতে মানে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে বরাহমিহিরের রচনা অনুযায়ী গৌড় বলতে মুর্শিদাবাদ এলাকা, এই অঞ্চলটাকে পুরোটাকে বোঝানো হতো। কিন্তু পরবর্তীকালে যখন আমি পড়াবো শশাঙ্ক, তোমরা পরবর্তী ভিডিওতে আমি শশাঙ্ক সম্পর্কে আলোচনা করব। সেই শশাঙ্ক যখন শশাঙ্কের আমলে খ্রিস্টীয় 7ম শতকে, তখন শশাঙ্কের রাজধানী ছিল কিন্তু কর্ণসুবর্ণ, এই জায়গাটায় ছিল শশাঙ্কের রাজধানী। তখন এই গৌড়ের সীমানা পরিবর্তন হয়। যেহেতু তার রাজধানী এইখানে ছিল, তাই তাকে গৌড়ের তো তিনি রাজা ছিলেন, তাই তার পক্ষে কিন্তু অসুবিধা হয়ে যেত পুরোপুরি গৌড়কে শাসন করা। তাই জন্য যেহেতু কর্ণসুবর্ণ এখানে ছিল, তাই গৌড়ের সীমানা বেড়ে পুন্ড্রবর্ধন থেকে ওড়িশা উপকূল পর্যন্ত এরিয়া পুরোটাই কিন্তু গৌড়ের অন্তর্ভুক্ত হয়, মানে গৌড়ের সীমানা বেড়ে যায়। এবার আমি আলোচনা করব তোমাদের সমতট সম্পর্কে। সমতট কোথায় ছিল? সমতট ছিল এই যে মেঘনা নদী, দেখতে পাচ্ছ তোমরা মেঘনা নদী, এই মেঘনা নদীর ঠিক পূর্ব দিকের অংশ ছিল সমতট অঞ্চল। মেঘনা নদীর পূর্ব দিকের অংশ ছিল সমতট অঞ্চল, মানে এই জায়গাটা ছিল সমতট অঞ্চল। এই সমতট অঞ্চলকে মেঘনা নদী বাংলার বাকি অঞ্চলগুলোর থেকে আলাদা করে রেখেছিল। তোমরা দেখো মানচিত্র দেখলেই বুঝতে পারবে যে বাকি অঞ্চলের থেকে একটা বর্ডার, মেঘনা নদী একটা বর্ডার করে নিয়েছে এই সমতট অঞ্চলকে। তার ফলে কি হয়েছে, সমতট অঞ্চলকে তাই বলা হচ্ছে বাংলার সীমান্তবর্তী এলাকা, মানে বাংলার সীমানায় রয়েছে সমতট অঞ্চলটি। আর সমতট অঞ্চলে ঠিক দক্ষিণ পূর্ব দিকে, মানে দক্ষিণ দিকে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে করিকেল অঞ্চল। এটাও প্রাচীন বাংলার একটা অঞ্চল। সমতট অঞ্চলের দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে করিকেল অঞ্চল। এটি বাংলাদেশে এখনকার চট্টগ্রামের উপকূলবর্তী এলাকাতে করিকেলের অবস্থান ছিল। তাহলে এই হলো প্রাচীন বাংলার কয়েকটি অঞ্চল যেগুলি নিয়ে প্রাচীন বাংলা গড়ে উঠেছিল বা তখনকার সময় প্রাচীন বাংলা ছিল। আশা করি তোমাদের মানচিত্রের মাধ্যমে কোথায় কোনটি অবস্থান করত বোঝাতে পেরেছি। তো এই হলো প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চল এবং কি কি নদী দ্বারা সেগুলি বেষ্টিত ছিল, আমি এখানেই তার আলোচনা শেষ করছি।
এখানে আমার দ্বিতীয় অধ্যায়ের প্রথম পোর্শনটুকু বা প্রথম বিষয়বস্তুটুকু আলোচনা আমি এখানে শেষ করছি। আর আলোচনা শেষে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটি হলো যে শিক্ষা হলো একটি আজীবন যাত্রা। শিক্ষা হলো একটি আজীবন যাত্রা। এই যাত্রা পথে এক এক ধাপ করে এগোনো উচিত। এবার তোমরা সেই যাত্রা পথে এগোতে থাকো, আমি তোমাদের পথ দেখানোর জন্য অবশ্যই পাশে থাকবো। এখানেই আমার আলোচনা শেষ করছি। আর যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।